উত্তরাঞ্চলের কয়েক জেলায় মধ্যরাতে প্রলয়ঙ্কারী ঝড়, বজ্রপাত আর ভারী বৃষ্টিতে লন্ডভন্ড দিনাজপুর, রংপুর, নীলফামারী। বাড়িঘর দৌড়ে ভাঙে গেছে, গাছপালা ভাঙছে, কারেন্টের পিলারও ভাঙছে। পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিতে জলমগ্ন সিলেটের ৩ উপজেলা। সিরাজগঞ্জে ভয়াবহ নদী ভাঙন। এখন আমারে নিরুপায় কোনে আমরা দাঁড়াবো, আমারে ঠাই ঠিকানা নাই। খালি শুনি যে এত দেহের বাড়িতে কাম করতেছে না, মনে করে এমন করে বস্তা নেই ও মুড়া ফেলায়। আজ পটুয়াখালীর দুর্গত এলাকায় যাবেন প্রধানমন্ত্রী। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত উপকূলের বেড়িবাঁধ, খুলনার কয়রা সহ বিভিন্ন স্থানে লোকালয়ে পানি। দুর্গতদের কাটছে দুর্বিষহ দিন। ঘরটার সব ভাঙে চুরে গেছে এবং আমাদের বাসন কোসন যা কিছু ছিল, মালামাল কিছুই আমরা পাই নাই। যখনই ভেঙে যায় তখন আমাদের এলাকার মানুষ দিয়েই বেশি এটা সংস্কার করা হয়। এখানে যে এসও সাহেব আছেন, এনার তদারকি অত্যন্ত নাজুক। হজ বরল রাজধানীর গণপরিবহন ব্যবস্থা, ভাড়া নৈরাজ্য সহ নানা অভিযোগ যাত্রীদের। সেবা নিশ্চিতে ডিজিটালাইজেশনের পরামর্শ। কোনো গাড়ি 4 জায়গায় ভাড়া নেন, এটা আপনাদের অজুহাত। অবিলটা কি? যদি মেশিনেই থাকে তাহলে অবিলটা কি? আমার প্রশ্ন হচ্ছে এটা। সরকারে তো অনেক নির্দেশনা দেয়, ওই নির্দেশনা কি সবাই পালন করে? পালন করলে তো অনেক কিছু হইতো। তৃতীয় ধাপেও অধিকাংশ উপজেলায় সরকার সমর্থকদের জয় জয়কার। কয়েক জায়গায় ফল ঘোষণা নিয়ে উত্তেজনা। মোটামুটি সুষ্ঠু হয়েছে নির্বাচন, দাবি সিইসির। হু হু করে বাড়ছে পণ্যমূল্য। নানা উদ্যোগেও লাগাম টানা চায়নি মূল্যস্ফীতির। আসন্ন বাজেটে স্বস্তির বার্তা শোনার অপেক্ষায় সাধারণ মানুষ। ঠিকই আছে, আমরা মধ্যস্থলে যারা আছি, এক পর্যায়ে আমরা একবারে নিচে পর্যায়ে যাওয়া, রোজ দিনকার কামাই সেটাও করতে পারতেছি না, উপরেও যেতে পারতেছি না। প্রতিনিয়তই দাম বৃদ্ধি পাচ্ছে। আজকে 1 টাকা, কালকে আরেক রকম, পরশুদিন আরেক রকম। মধুমাসে মৌসুমি ফলের সমারোহ। চট্টগ্রাম সহ বিভিন্ন বাজারে বেড়েছে দেশীয় ফলের চাহিদা। পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম চড়া বলছেন ক্রেতারা। রাফায় কমেনি ইসরায়েলি আগ্রাসন। আরো 7 মাস স্থায়ী হতে পারে যুদ্ধ, ইঙ্গিত দিল নেতানিয়াহু প্রশাসন। মিশর সীমান্তবর্তী ফিলাডেলফি করিডোর দখল। দর্শক, আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রেজা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার জানাচ্ছি বিস্তারিত। উত্তরাঞ্চলের কয়েক জেলার উপর দিয়ে ঝড় বয়ে গেছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত দিনাজপুর। তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। গতরাত 1:30টার দিকে রংপুর, দিনাজপুর ও নীলফামারীতে ঝড় শুরু হয়। এ সময় বজ্রসহ বৃষ্টি হয়েছে। প্রচণ্ড বেগে বাতাস বইতে থাকে। দিনাজপুর শহরের রাস্তায় গাছপালা উপড়ে পড়েছে। বালুয়াডাঙ্গা মোড় হয়ে গড়ে শহীদ মিনার ময়দানের পাশাপাশি আশপাশ এবং কলেজ মোড়, সুইহারি, পাহাড়পুর সহ বিভিন্ন এলাকায় গাছপালা ভেঙে পড়েছে। কোথাও কোথাও ভেঙেছে বিদ্যুতের খুঁটিও। অনেক এলাকায় বন্ধ বিদ্যুৎ সরবরাহ। অসংখ্য ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ে লিচু ও আমের বাগানও তছনছ হয়ে পড়েছে। পাকা ধান পড়েছে ক্ষতির মুখে। দিনের আলোতে স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির চিহ্ন। সড়ক থেকে গাছপালা সরানোর কাজ চলছে। রাতের বেলা ঝড় হয়েছে, বড় ঝড়। বাড়িঘর দৌড়ে ভাঙে গেছে, গাছপালা ভাঙছে, কারেন্টের পিলারও ভাঙছে। কারেন্টও ওই জন্য নাই। কারেন্ট ছাড়া তো আরো মুশকিল অবস্থা।
দর্শক এই বিষয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী মাহফুজুল হক আনার, তার মাধ্যমে বিস্তারিত জানাবো আপনাদের। মাহফুজ, একটু জানাবেন মধ্যরাতের ঝড়ে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে? এখন তো সকাল হয়েছে, নিশ্চয়ই সেই ক্ষয়ক্ষতি এখন স্পষ্ট। এছাড়া জেলার সার্বিক অবস্থা আপনার মাধ্যমে জানতে চাই। হ্যাঁ রেজা, আপনি যেমনটি বলেছেন, আজ ভোর মধ্যরাত 1টা থেকে 2:30 পর্যন্ত এই দিনাজপুরের শহরের এবং শহরের আশেপাশের উপর দিয়ে এই ঘূর্ণিঝড় বয়ে যায়। আসলে উপকূলবর্তী এলাকা না হলেও দিনাজপুর এই অঞ্চলে ঝড় মানুষ খুব কম দেখে থাকে। আপনাকে আমরা একটু দেখাতে চাই যে গতকালের যে আকস্মিক ঝড়, এই ঝড়ে দিনাজপুরের মোটামুটি পুরো শহর লন্ডভন্ড হয়ে গিয়েছে। বিভিন্ন এলাকায় আপনার ইলেকট্রিক পিলার ভেঙে পড়েছে, আপনার গাছপালা ভেঙে পড়েছে। আমরা সকাল থেকেই দেখতে পেয়েছি যে আপনার ফায়ার সার্ভিসের যে কর্মকর্তাবৃন্দ এবং কর্মীরা এই গাছগুলো সরাবার চেষ্টা করছে। দিনাজপুরে এখন বিদ্যুৎ নেই, অনেক এলাকায় এই গাছপালা পড়ে দোকানঘর বা বাড়িঘর ভেঙে গেছে, ছাদের নিচে অনেকে আটকা পড়েছিল। আমরা সকাল থেকেই খোঁজ নেওয়ার চেষ্টা করেছি যে এই এলাকায় এই এলাকায় যে ক্ষতিগ্রস্ত, প্রাণহানি এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা, কিন্তু আমরা এখন পর্যন্ত প্রশাসনের কাউকে মাঠে দেখতে পাইনি। আমরা শুধুমাত্র ফায়ার সার্ভিস এবং সাধারণ মানুষকেই দেখতে পাচ্ছি, তারা কাজ করতেছে। ফায়ার সার্ভিস প্রশাসনের কাছে আমরা যে নেস্ত কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছিলাম, তারা বলেছে বিদ্যুৎ কখন আসবে বলা যায় না, কারণ যে অবস্থা হয়েছে একেবারে লন্ডভন্ড হয়ে গেছে। আমরা একটু কথা বলতে চাই দিনাজপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আমিরুল সাহেবের সাথে, তিনি আমাদেরকে এই সার্বিক পরিস্থিতির কিছুটা বর্ণনা দিবেন। আমরা রাত 8টার পর থেকে আমাদের উদ্ধারকারী টিম শহরের বিভিন্ন অঞ্চলে মানে রাস্তাঘাট পরিষ্কার করার জন্য কাজ করছে। তবে গতকাল রাতের যে ঘূর্ণিঝড় রয়েছে, এটা শহর এলাকায় ব্যাপক তাণ্ডব সৃষ্টি করে। আপনি যেমনটি শুনলেন, আসলে এই যে ক্ষয়ক্ষতি আপনাকে একটু দেখাতে যাই। এই যে বড় বড় পিলার গুলো ইলেকট্রিকের, আপনার হাই ভোল্টেজের পিলার, এগুলা ভেঙে পড়েছে। আপনার গাছপালা গুলো একদম উপড়ে গেছে। আপনাকে এই যে গাছের একটি বৃহৎ গাছ, এটা দিনাজপুর শহরের শিশু পার্ক জিমনেশিয়ামের সামনে অবস্থিত। এই অবস্থা দিনাজপুরের অন্যান্য এলাকা থেকেও আমরা খবর পাচ্ছি, এবং অনেক এলাকার টিনগুলি কোথায় উড়ে গেছে, টিন খুঁজে পাচ্ছে না, মাইলের পর মাইল দূরে উড়ে গেছে। আমরা গাছপালাগুলো যেভাবে এখন সরানো হচ্ছে, এরপরে ক্ষয়ক্ষতির বিবরণ পাওয়া যেতে পারে, এবং অন্যান্য এলাকা থেকে আমরা চেষ্টা করতেছি যে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির কিছু হয়েছে কিনা তার বিস্তারিত আমরা পরবর্তী খবরে যমুনা দর্শকদেরকে জানাতে পারবো বলে আমরা আশা করছি। রেজা, নিশ্চয়ই মাহফুজ, আপনার মাধ্যমে পরবর্তী সংবাদগুলোতে সবশেষ তথ্যগুলো জেনে নেব। আমাদের সাথে যুক্ত হবার জন্য আপনাকে ধন্যবাদ। প্রবল বৃষ্টি আর উজানের পাহাড়ি ঢলে সুরমা, কুশিয়ারা সহ 5টি নদীর বিভিন্ন পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। প্লাবিত সিলেটের গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কানাইঘাটের হাওর ও নিম্নাঞ্চল। কানাইঘাটের সুরমা নদীর পানি বিপদসীমার 120 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় সদরে পানি ঢুকে পড়েছে। এদিকে শালুটিকর গোয়াইনঘাট সড়কও পানিতে নিমজ্জিত রয়েছে। বন্ধ রয়েছে যান চলাচল, জলবন্দী নিম্নাঞ্চলের মানুষ। উজারে বৃষ্টি অব্যাহত থাকলে পরিস্থিতি আরও অবনতির শঙ্কা স্থানীয় প্রশাসনের। এরই মধ্যে 112টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। দুর্গতদের উদ্ধারে নৌকার ব্যবস্থাও রেখেছে প্রশাসন। এই অঞ্চলে প্রায় যে ধানি জমি রয়েছে, সেখানে আউশ চাষ করা হয়েছে, এমন 73 হেক্টর জমি প্লাবিত হয়েছে। আর নিম্নাঞ্চল, হাওড়াঞ্চল মিলে প্রায় 215 বর্গ কিলোমিটার এলাকায় বর্তমানে পানি অবস্থান করছে। দর্শক, এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে সহকর্মী মাহবুবুর রহমান রিপন ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত রয়েছেন সিলেট থেকে। তার মাধ্যমে জানবো বিস্তারিত। রিপন, বিভিন্ন এলাকায় তো ইতিমধ্যে বিপদসীমার উপর দিয়ে পানি বইছে, নদীর পানি। মূল শহরে কি পানি ঢুকেছে কিনা সেটি একটু জানাবেন। এছাড়া ঠিক কোন কোন এলাকা নতুনভাবে প্লাবিত হলো? রেজা,
আসলে মূল শহরের কথা যদি বলি, যে এখন পর্যন্ত কিন্তু সুরমা নদীর পানি সিলেট যে পয়েন্ট রয়েছে সেই পয়েন্টে প্রায় 20 সেন্টিমিটার নিচ দিয়ে রয়েছে বিপদসীমার। বুঝতে পারছেন যে সেই কারণে শহরের এই মুহূর্তে আসলে বন্যা, এই আকস্মিক যে বন্যায় সেটার প্রভাব পড়েনি। তবে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। নতুন করে সিলেটের জকিগঞ্জ উপজেলা, সেখানকার আর বেশ কয়েকটি ইউনিয়নে পানি ঢুকছে। যেখানে শহর রক্ষা বাঁধ রয়েছে সেই বাঁধ উপচে কিন্তু সেই উপজেলায় পানি ঢুকছে। প্রায় ইতিমধ্যে আমরা সকাল থেকে এখন পর্যন্ত জানতে পেরেছি যে প্রায় 3 থেকে 4টি ইউনিয়নে পানি ঢুকছে এবং সেখানে কুশিয়ারার পানি বিপদসীমার প্রায় 195 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বুঝতে পারছেন সেখানকার অবস্থা। এর পাশাপাশি কানাইঘাট, জৈন্তাপুর এবং গোয়েন ঘাটে কিন্তু পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে এবং গতকাল যে পরিস্থিতি ছিল আজ কিন্তু তার চেয়ে আরও অবনতি হয়েছে। ইতিমধ্যেই আপনি যেমনটা বলছিলেন যে আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে। বেশ কিছু আশ্রয়কেন্দ্রে এর মধ্যে অনেক মানুষকে নিয়ে যাওয়া হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের নজরদারি রাখা হচ্ছে। যদিও এটি আকস্মিক বন্যা বলছেন তারা, যাতে 2 থেকে 3 দিনের মধ্যেই এই অবস্থার আর উন্নতি হবে তারা আশা করছেন। তবে আবহাওয়াবিদরা বলছেন আগামী 3 জুন পর্যন্ত কিন্তু ভারতের যে মেঘালয় সেখানে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। সেই সাথে এই যে ফ্লাড যেটা আকস্মিক বন্যা, যেটা পাহাড়ি ঢল, সেটা কিন্তু অব্যাহত থাকবে এবং সে কারণেই এই আগামী 3 জুন পর্যন্ত এই সীমান্তবর্তী উপজেলাগুলোর যে পরিস্থিতি সেটা অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। রেজা, আশঙ্কাও রয়েছে। ধন্যবাদ রিপন, সেই খবরের বিস্তারিত আপনার মাধ্যমে জানছিলাম। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। রুদ্ররূপ ধারণ করেছে যমুনা নদী। হু হু করে বাড়ছে পানির উচ্চতা, সেই সাথে বৃদ্ধি পেয়েছে ভাঙন। সিরাজগঞ্জের শাহজাদপুর ও এনায়েতপুরের 1.5 কিলোমিটার এলাকায় ভয়াবহ নদী ভাঙন দেখা দিয়েছে। 2019 সালে 650 কোটি টাকা ব্যয়ে তীর রক্ষা প্রকল্পের কাজ শুরু হলেও তা আজও শেষ হয়নি। অবিলম্বে কাজ শেষ করার দাবি স্থানীয়দের। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে প্রমত্তরূপে যমুনা নদী তীব্র স্রোতের সাথে যোগ হয়েছে নদী ভাঙন। গেল 2 সপ্তাহে ভাঙনের কবলে পড়েছে সিরাজগঞ্জের শাহজাদপুর এবং এনায়েতপুরের বেশ কয়েকটি এলাকা। সব হারিয়ে নিঃস্ব অনেকেই। হুমকির মুখে নদী তীরবর্তী 1.5 কিলোমিটার এলাকার বাসাবাড়ি, বিদ্যালয় সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান। এখন আমারে নিরুপায় কোনে আমরা দাঁড়াবো, আমারে ঠাই ঠিকানা নাই। বাড়িঘর ভাঙে দিতেছে, তাহলে এখন আমরা কি করব? আমরা কি করে খাবো এখন? যদিও নদী ভাঙন থেকে এসব এলাকা রক্ষায় 650 কোটি টাকা ব্যয়ে 2019 সালে ডান তীর রক্ষা প্রকল্প হাতে নেয় সরকার। সিসি ব্লক দিয়ে নদী তীরে নির্মাণ করার কথা ছিল রক্ষা প্রকল্পটি। তবে পানি উন্নয়ন বোর্ড এবং ঠিকাদারের সমন্বয়হীনতায় 6 বছরও সেই কাজ হয়নি। খালি শুনি যে এত দেহের বাজেট কাম করতেছে না, মনে করে এই মুরগের বস্তা নেই, ও মুরা ফালায় না। পানি উন্নয়ন বোর্ড জানায় আরও 1 বছর বৃদ্ধি হবে প্রকল্পের মেয়াদ। ক্ষতিগ্রস্ত এলাকায় সাময়িকভাবে জিও ব্যাগ দিয়ে ভাঙন রোধের ব্যবস্থা নেওয়ার কথা জানান নির্বাহী প্রকৌশলী। প্রকল্পের মেয়াদ আরও 1 বছর বৃদ্ধি হবে। এই 1 বছরের মধ্যে আমরা আশা করছি যে প্রকল্পের কাজ শেষ হবে। জিও টিউব এবং ড্রেজিংয়ের মাধ্যমে আমরা এই যে ওখানে প্রায় 500 মিটার এলাকায় অ্যাক্টিভ নদী ভাঙন দেখা দিয়েছে সেটি প্রশমন করার জন্য চেষ্টা করে যাচ্ছি। দ্রুত তীর রক্ষা প্রকল্পের কাজ শেষ করার মাধ্যমে ভাঙন কবলিত এলাকা রক্ষার দাবি স্থানীয়দের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। প্রবল ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আজ পটুয়াখালীর কলাপাড়ায় যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 11টায় তিনি রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে দুর্গত এলাকার উদ্দেশ্যে রওনা দেবেন। হেলিকপ্টার থেকেই দুর্যোগ কবলিত মঠবাড়িয়া ও পাথরঘাটা এলাকা পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এরপর খেপুপাড়ার সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের কাছেই হেলিপ্যাডে অবতরণ করবেন। পরে সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ মাঠে 2000 দুর্গত মানুষের মধ্যে বিতরণ করবেন ত্রাণ সামগ্রী। শেখ কামাল ব্রিজ পরিদর্শনের কথাও রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। বিকেলে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের সম্মেলন কক্ষে বরিশাল বিভাগীয় কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে ফিরবেন ঢাকায়। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত উপকূলের বেড়িবাঁধ। খুলনার কয়রা সহ বিভিন্ন এলাকায় ভেঙে যাওয়া অংশ দিয়ে পানি ঢুকছে লোকালয়ে। দুর্বিষহ দিন কাটছে দুর্গতদের। অনেকে স্বেচ্ছাশ্রমে বাঁধ মেরামত করছেন। সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী।
খুলনার কয়রায় রিমাল আঘাতের ক্ষতচিহ্ন। দশালিয়া এলাকায় ভেঙে যাওয়া বেড়িবাঁধ দিয়ে লোকালয়ে পানি ঢুকছে এখনো। এতে উপজেলার আট্রা, গোবিন্দপুর, জয়পুর সহ অন্তত 12টি এলাকার মানুষ পানিবন্দী, কাটাচ্ছেন দুর্বিষহ সময়। নিজেরাই নেমে পড়েছেন বাঁধ মেরামতে। পাইকগাছার বেলুট ইউনিয়ন ও দাকপ উপজেলার তিলডাঙ্গা ইউনিয়নেও ক্ষতি হয়েছে বাঁধের। সময় মতো যদি খেয়াল করতো, এখানে যে এসও সাহেব আছেন এনার তদারকি অত্যন্ত নাজুক। যখনই ভেঙে যায় তখন এই আমাদের এলাকার মানুষ দিয়েই বেশি এটা সংস্কার করা হয় এবং আমরা পানি থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করি। প্রতি বছর ভেঙে গেলে একটা ঘর বাঁধিয়ে একটা গরিব মানুষ সে ঘরে তৈরি করে উঠতে পারে না। কয়রায় দুর্গত এলাকা পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী, আশ্বাস দেন ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর। আমরা জাহাজ মন্ত্রণালয় যে সমস্যাগুলি হয়েছে আমরা এই সপ্তাহের মধ্যে ক্ষতিপূরণ রিপোর্ট প্রধানমন্ত্রী দিব এবং আগামী সপ্তাহ থেকে আমাদের কার্যক্রম শুরু করব। বাঁধ ভেঙেছে পিরোজপুরেও। টগরা, মরবাছুয়া সহ বিভিন্ন স্থানে তা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ইন্দুরকানি ও মঠবাড়িয়ার বেশ কিছু এলাকা পানিবন্দী হয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত বসতঘর, আসবাবপত্র, অনেকে আশ্রয় নিয়েছেন অন্যত্র। টেকসই বাঁধের দাবি স্থানীয়দের। ঘরটার সব ভাঙে চুরে গেছে এবং আমাদের বাসন কোসন যা কিছু ছিল মালামাল কিছুই আমরা পাই নাই। ৪৮ ঘন্টা বন্যা একভাবে চলতে আছে। এই জায়গার মানুষ অসহায় পর্যন্ত কেউ ভাত পানি রাঁধতে পারতেছে না। পাডা পাইলিং শক্তভাবে পাডা পাইলিং দেওয়ার দরকার। পাডা পাইলিং না দিলে এই ভেরি ব্যাগ টেকবে না কিছুতে। বরগুনাতেও ভাঙা বাঁধ নিয়ে দুশ্চিন্তায় উপকূলের মানুষ। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় এবং ক্ষুদ্র দ্বীপ দেশগুলোর উন্নয়নে আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বুধবার দুপুরে ক্যারিবীয় দ্বীপ রাষ্ট্র অ্যান্টিগা অ্যান্ড বারমুডার রাজধানীতে ছিল জাতিসংঘ আয়োজিত ক্ষুদ্র দ্বীপ ও উন্নয়নশীল রাষ্ট্রের চতুর্থ সম্মেলন। সেখানে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে যোগ দিয়েছেন তিনি। মন্ত্রী বলেন, পরিবেশের জন্য ক্ষতিকর গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাতে উন্নত অর্থনীতির দেশগুলোকে জবাবদিহির আওতায় আনতে হবে, কারণ তারাই উচ্চ কার্বন নিঃসরণের সবার তুলনায় এগিয়ে। সম্মেলনে যোগদানের পাশাপাশি জ্যামাইকা ও ডোমিনিকান প্রজাতন্ত্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাদা বৈঠক করেছেন হাসান মাহমুদ। রাজধানী ঢাকায় যাতায়াতের সহজ ও বহুল ব্যবহৃত পরিবহন বাস, কিন্তু সেটি নিয়েই রাজ্যের অভিযোগ। নগরীতে অনিয়ম করেই চলাফেরা করেছে বাস। ভাড়ার নৈরাজ্য, ওয়ে বিলের নামে বেশি টাকা আদায়, চলছে চেকার পদ্ধতিও। এই স্বেচ্ছাচারিতা বন্ধে সরকার ই-টিকিটিং সিস্টেম চালু করলেও দেখেনি লাভের মুখ। গণপরিবহনের নানান অভিযোগ তুলে ধরেছেন সহকর্মী লামিয়া তিথি। ক্যামেরায় ছিলেন জিহাদ ইসলাম। ব্যস্ত নগরী ঢাকা। এ প্রান্ত থেকে ও প্রান্ত পৌঁছাতে যাত্রী যাতায়াতের অন্যতম ভরসা এই বাস। কিন্তু এই গণপরিবহনই এখন গণভোগান্তি আর গণ অসন্তোষের কারণ। বাস্তব পরিস্থিতি দেখতে রাজধানীর মালিবাগ থেকে এমন একটি বাসের যাত্রী হলো যমুনার টিম। এখানে নামবো 20 টাকার ভাড়া 30 টাকা নিয়ে গেছে। গাড়িতে উঠলেই 10 টাকা। এখন আমরা বাধ্য, না দিলে যাইলে যান, না যাইলে আপনারা নেমা যান গাড়ি থেকে। 40 লোকের মধ্যে ফোন হইলাম, যার জন্য আমি 5 টাকার চিন্তা না করে টাকাটা দিলাম। তাদের ভাড়ার যে সিন্ডিকেট সব মিলাই দিলে প্রত্যেকটা মানুষ তাদের কাছে জিম্মি। যাত্রাপথে হেলপার কন্ডাক্টরের সাথে লেগেই থাকে কথা কাটাকাটি, কখনো তা গড়ায় হাতাহাতিতে। যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরও আছে ভিন্ন যুক্তি। কোনো গাড়ি 4 টাকায় ভাড়া নেন, আপনাদের অজুহাত। পাবলিক এত উঠে কেন? যেটা আমার গাড়ি ভরা, পুলিশ পারি, মুরব্বী বললো না তো, মুরব্বী ঠেললে কিভাবে উঠলো? যাত্রীদের সবচেয়ে বেশি ক্ষোভ রয়েছে ভাড়ার নৈরাজ্য নিয়ে। ওয়েবিলের নামে বেশি টাকা আদায় ও চেকার পদ্ধতিও বন্ধ না হওয়া নিয়ে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন বন্ধ হয়নি ওয়েবিল? সরকার থেকে তো নিষেধ দিয়েছে, ঠিক আছে, এটা তো কোম্পানি চলতেছে শুধু মালিকের জন্য। সরকারে তো অনেক নির্দেশনা দেয়, ওই নির্দেশনা কি সবাই পালন করে? পালন করলে তো অনেক কিছু হইতো। ওবিল লইছে পারাবারি নাই, এজন্য ড্রাইভারের মালিকটা বেতন দেয়। আর ওবিল না থাকলে টার্গেট হয়, টার্গেট হইলে ড্রাইভাররা পারাবারি করে। ওবিলটা কি? যদি মেশিনেই থাকে তাহলে ওবিলটা কি? আমার প্রশ্ন হচ্ছে এটা। ঢাকা
সড়ক পরিবহন মালিক সমিতি 2022 সালে ওয়েবিল বন্ধের ঘোষণা দিয়েছিলেন। 2 বছর পার হলো, এখন পর্যন্ত ওয়েবিল প্রথা চালু রয়েছে। বাস শ্রমিকরা বলছেন ওয়েবিল বন্ধ হলে সড়কে বাড়বে বিশৃঙ্খলা। অপরদিকে ওয়েবিলের নামে নেওয়া হচ্ছে জনগণের কাছ থেকে বাড়তি ভাড়া। সরকারের নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এখনো পরিবহনগুলোতে চলছে চেকার পদ্ধতি। স্টপেজে বাস প্রতি 10 টাকা করে পায় চেকাররা। গাড়িতে কয়জন যাত্রী থাকে এটাই মূলত কাউন্টিং করা হয়। এই চেকের থেকে ওই চেকে নামবে 10 টাকার বেশি স্টাফ তার থেকে ভাড়া নিতে পারবে না। এটা তো যাত্রীর কল্যাণ, মালিকের কল্যাণ, শ্রমিকের কল্যাণ, যার কারণে এটা করা হয়েছে। এদিকে সরকার ই-টিকেটিং চালু করলেও নিয়ন্ত্রণে আসেনি ভাড়া নৈরাজ্য। শুরুতেই কেন পজ মেশিনটা বের করেননি? শুরুতে বের করে এটা তো আমরা ভাড়া তো মুখস্থ আপা, বুঝতো না? আপনি তো প্রথমেই বলেন। তাহলে 5 টাকা নিয়ে ওই লোকটার সাথে কেন আপনার বাদলো? ভাড়া যদি মুখস্থ হয়। ওনার হয়তো মুখস্থ না, এটাই আমার তো মুখস্থ ভাড়া। টিকিট কাটা মেশিন দিয়ে এখানে কুলাইতে পারবো না আপা। এ নিয়ে পরিবহন বিশেষজ্ঞ জানান, বাস মালিকদের মুনাফামুখিতার কারণেই ই-টিকেটিং সিস্টেম ফেল করেছে। কিন্তু সেবা নিশ্চিত করতে হলে ডিজিটালাইজেশনের বিকল্প নেই। গণপরিবহনটা একটা দরদ দিয়ে পরিচালনা করতে হয়, এটা সেবা খাত। সেক্ষেত্রে আসলে এটা টেকসই করার জন্য মনিটরিংটাই গুরুত্বপূর্ণ। 10% মুনাফা নিশ্চিত করেই কিন্তু ভাড়াটা নির্ধারণ হয়। এখানে লোকসানের কোনো সুযোগ নাই, তারপরে অতিরিক্ত ভাড়া কেন নিতে হবে? সরকার নির্ধারিত ভাড়ার তালিকা প্রদর্শন করার কথা থাকলেও মানছে না বাস মালিকরা। অপরদিকে ওয়েবিলের নামে বেশি ভাড়া নিচ্ছে জনগণের কাছ থেকে। কোনো কোনো বাসে পজ মেশিন থাকলেও নিচ্ছে নিজেদের মতোই ভাড়া। সব মিলিয়ে গণপরিবহনের কাছে জিম্মি, এমনটাই বলছে নগরবাসী। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। তৃতীয় ধাপে 87 উপজেলার বেশিরভাগ জায়গায় ঘোষিত হয়েছে ফলাফল। এখন পর্যন্ত পাওয়া ফল অনুযায়ী বেশিরভাগ বিজয়ী আওয়ামী লীগ সমর্থকরা। ব্যতিক্রমও আছে কয়েক উপজেলায়। রংপুরের গঙ্গাচড়ায় বিএনপি নেতা জয় পেয়েছেন। সাতক্ষীরা সদরে বিজয়ী জাতীয় পার্টির মশিউর রহমান বাবু। রাঙামাটির নানিয়ারচরে ইউপিডিএফ সমর্থিত অমর জীবন চাকমা জিতেছেন। ফল ঘোষণার পর আনন্দ উল্লাসে মেতে ওঠেন প্রার্থীরা। কর্মী সমর্থকদের নিয়ে চলে মিছিল আর মিষ্টিমুখ। 112 উপজেলায় নির্বাচন হওয়ার কথা ছিল, তবে ঘূর্ণিঝড় নিমালের প্রভাব এবং অন্যান্য সমস্যার কারণে স্থগিত করা হয় কিছু এলাকায় নির্বাচন। সেসব এলাকায় ভোট হবে 9 জুন। তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা নিয়ে কয়েকটি উপজেলায় বিক্ষোভ ও সংঘর্ষ হয়েছে। বুধবার রাতে রংপুরের গঙ্গাচড়া উপজেলা নির্বাচনের কন্ট্রোল রুমে স্থানীয় এমপি আসাদুজ্জামান বাবলু প্রবেশ করলে প্রতিবাদ জানান ঘোড়া প্রতীকের প্রার্থী মোকাররম হোসেন সুজন ও তার কর্মীরা। এতে দেখা দেয় উত্তেজনা। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ এবং রাবার বুলেট ছুড়ে আইনশৃঙ্খলা বাহিনী। এতে কমপক্ষে 50 জন আহত হয়েছেন। পরে মাঠ দখল করে আওয়ামী লীগ নেতাকর্মীরা, সমর্থকরা। পরিস্থিতি সামলাতে উদ্যোগ নেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসাররা। মানিকগঞ্জ সদরে ফলাফল ঘোষণায় বিলম্ব করার অভিযোগে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে প্রার্থী সুদেব সাহার কর্মী এবং সমর্থকরা। তারা বলেন, কেন্দ্র থেকে ফলাফল সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে পৌঁছালেও ফল ঘোষণায় দেরি করছিল কর্মকর্তা। তারই প্রতিবাদে বিক্ষোভে নেমেছেন তারা। পরে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে সিলেটের বালাগঞ্জেও ফল ঘোষণায় দেরি হওয়ায় বিক্ষোভ করেছে 2 প্রার্থীর সমর্থকরা। পরে ফাঁকা গুলি ছুড়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন মোটামুটি অবাধ ও নিরপেক্ষ হয়েছে, এমনটা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। বুধবার বিকেলে ভোট গ্রহণ শেষে আয়োজিত ব্রিফিংয়ে এই কথা বলেছেন তিনি। জানিয়েছেন, এই নির্বাচনে প্রায় 35% ভোট পড়েছে। তৃতীয় ধাপের নির্বাচনে 2-4টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোট শান্তিপূর্ণ হয়েছে। এছাড়া 16 উপজেলায় ইভিএমে ভোট গ্রহণ হলেও সেখানে কোনো সমস্যা হয়নি বলেও জানিয়েছেন সিইসি বলেন, এই নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 1 চেয়ারম্যান, 4 ভাইস চেয়ারম্যান ও 7 জন মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। কয়েকটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে, কিন্তু সেগুলো এমন নয় যে অবাধ ভোটাধিকার প্রয়োগকে বাধাগ্রস্ত করেছে বা প্রতিহত করেছে, তা নয়। নির্বাচন যথেষ্ট শান্তিপূর্ণভাবে হয়েছে। আমরা এ যাবৎ উপস্থিতির যে তথ্য পেয়েছি সেটা আমাদের পর্যালোচনায় এটা 35 প্লাস মাইনাস হতে পারে।
বিতর্ক থাকলেও অপ্রদর্শিত আয়কর দিয়ে বৈধ করার সুযোগ দিতে যাচ্ছে সরকার। আগের অভিজ্ঞতা সুখকর না হলেও অভ্যন্তরীণ আয় বাড়াতেই নেওয়া হতে পারে এই সিদ্ধান্ত। আগে 10% বাড়তি কর দিলে মিলত সুবিধা, এবার দিতে হতে পারে 15%। সবকিছু ঠিক থাকলে আসন্ন বাজেটে বিষয়টি স্পষ্ট হবে। বিশ্লেষকরা বলছেন এমন সুবিধায় নিরুৎসাহিত হবে ভালো করদাতা। যদিও এই সুবিধা দেবার বিষয়টি এড়িয়ে গেছেন অর্থমন্ত্রী। রিমন রহমান জানাচ্ছেন বিস্তারিত। বৈধ পথে অর্জিত কিন্তু কর দেয়া হয়নি অথবা করের নথিতে উল্লেখ নেই এমন অর্থকে আয়করের ভাষায় বলা হয় অপ্রদর্শিত অর্থ। গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি বা জিএফআই এর রিপোর্ট বলছে বছরে দেশ থেকে পাচার হয় প্রায় 80,000 কোটি টাকা। শুধু পাচারই নয়, বেড়েছে কর ফাঁকি দেবার প্রবণতা, অর্থাৎ বৈধ কিংবা অবৈধ পথে অর্জিত অর্থ থেকে সরকার পায় না কাঙ্ক্ষিত রাজস্ব। এমন অবস্থায় অর্থনীতির বাইরে থাকা অর্থের বৈধতা দিতে চায় সরকার। বাড়তি কর সুবিধার জন্য আসন্ন বাজেটে অপ্রদর্শিত অর্থ বৈধ করার সুযোগ দেওয়া হতে পারে। তবে আগে 10% কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ দেয় এনবিআর। তখন সাদা করা হয় 20,000 কোটি টাকা। প্রশ্ন হচ্ছে, টাকা সাদা করার এটাই কি টেকসই পন্থা? কালো টাকা, অনুপার্জিত টাকা, অবৈধ টাকা এমনিতেই একবার তো অবৈধভাবে নিচে, এটা একটা অবৈধ কাজ। আবার সেইটাকে ফেরত আনবার নাম করে আমি তার বেলায় করের হার কমাই দিচ্ছি, দিয়ে আমি যে লোক রেগুলার দিচ্ছে তার সাথে আমি একটা বৈষম্য সৃষ্টি করতেছি। এখানে যদি আমি স্ট্রিক্ট থাকতাম যে না, তুমি টাকা কোথায় নিয়ে গেছো, টাকা আনবা, আমার তো আইন করাই আছে যে পুরো কর দিবা, একটু জরিমানা আছে, জরিমানাও দিবা, আমার তো আইনের ভিতরে আছেই, তুমি সেইটা ফলো করবা। 2020-21 অর্থ বছরে পুঁজিবাজার, আবাসন, ব্যাংক আমানত, সঞ্চয়পত্র ও নগদ টাকা জমার প্রায় সবগুলো খাতে বিনিয়োগে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়। বলা হচ্ছে এমন সুযোগে সুফল মেলা কঠিন। যারা একদমই ট্যাক্স দেয়নি বা টাকা লুকিয়ে রেখেছে বা মানে কালো টাকা যেটা আমরা বারবার বলি, সেগুলোকে সাদা করার পক্ষপাতেই আমি নয়। আমি আমার টাকা লুকিয়ে রাখবো, ট্যাক্স দিব না, আবার আমি ওই টাকাটাকে একটা ফাইন দিয়ে আমি হালাল করে নিব, সেই বিষয়টা মানে কতজনকে উৎসাহিত করবে, আবার অনেকজনকে কিন্তু ডিসকারেজ করবে। অভ্যন্তরীণ আয় বাড়াতে চায় সরকার, কারণ বাজেট বাস্তবায়নে এর বিকল্প নেই। তবে বাজেট ঘোষণা না করা পর্যন্ত এ বিষয়ে স্পষ্ট করতে চান না অর্থমন্ত্রী। কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হচ্ছে এরকম শোনা যাচ্ছে স্যার, একটু যাতে আপনার রাজস্ব বাড়ে, আপনার এরকম ট্রিটমেন্ট আছে? হ্যাঁ, এটা তো বলতে পারবো না, দেখা যাক যথার সময়ে। বাড়তি কর দিয়ে এই সুযোগ কেউ নিলে অর্থের উৎস সম্পর্কে প্রশ্ন তুলবে না সরকারের কোনো সংস্থা। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। ঝিনাইদহে একটি বেসরকারি হাসপাতালে অ্যাপেন্ডিসাইটিস অপারেশন করাতে গিয়ে এক স্কুল ছাত্রীর মৃত্যুর ঘটনা নিয়ে চলছে তোলপাড়। ভুল চিকিৎসার অভিযোগ এনে মামলাও করেছেন স্বজনরা। গঠন করা হয়েছে তদন্ত কমিটি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির দাবি স্বজনদের। ঝিনাইদহ শহরের আদর্শপাড়ার চঞ্চল নূরজাহান দম্পতির মেয়ে সূচনা জান্নাত পড়ালেখা করত কালেক্টরেট স্কুলে। তার মরদেহ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে নেওয়া হলে কান্নায় ভেঙে পড়ে সহপাঠীরা। সূচনার এমন মৃত্যু কিছুতেই মানতে পারছেন না শিক্ষক শিক্ষার্থীরা। পরিবার জানায়, গত 26 এপ্রিল অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা উঠলে সূচনাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই হয় অপারেশন। পরিবারের অভিযোগ, এরপর আর তার জ্ঞান ফেরেনি। পরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতাল ও নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। গত 23 মে মারা যায় সূচনা। স্বজনদের অভিযোগ, এমন করুণ পরিণতির কারণ ভুল চিকিৎসা। মোজাম্মেল ডাক্তার এবং রেজা সেকান্দার এরা ভুল ট্রিটমেন্ট করে আমার মেয়ের আজকে আমার বুক থেকে তারা ছিনিয়ে নিয়েছে। আমি প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই। তবে ভুল চিকিৎসা কিংবা অবহেলার অভিযোগ অস্বীকার করেছেন অ্যানেস্থেশিয়া চিকিৎসক। অপারেশন হয় 26 তারিখ রাত 8টায়। পরবর্তীতে সম্পূর্ণ সুস্থ থাকার কারণে আমরা তাকে কেবিনে শিফট করি। পরবর্তীতে যে তাকে কার্ডিয়াক অ্যারেস্ট হয়, তখন আমরা 6 জন ডাক্তার মিলে সারা রাত ধরে তার চেষ্টা করি, চিকিৎসা করি। কিছু নি থাকার কারণে আমরা নিমসে পাঠাই। তো সেখানে সিট না থাকার কারণে তার ইবনে সিনায় ভর্তি হয়। চিকিৎসার 8 দিন পরে যে সূচনা আবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। এ ঘটনায় জেলা প্রশাসনের তদন্ত কমিটি বেসরকারি হাসপাতালটি পরিদর্শন করেছে। কমিটির সদস্যরা কথা বলেন অভিযুক্ত 2 চিকিৎসক ও সূচনার বাবার সাথে।
অপারেশনের বিষয়ে যারা যারা সংশ্লিষ্ট ছিল সকলের জবানবন্দি নিয়েছি। আমরা ওটিটা দেখেছি যে যেভাবে থাকার কথা অ্যাপ্রোপ্রিয়েট সেভাবে আছে কিনা। আমরা মোটামুটি সবগুলোই ত্রুটি পাওয়ার মতো তেমন কিছু দেখি না। ঘটনার সুষ্ঠু তদন্ত চায় স্বজন, এলাকাবাসী ও সূচনার সহপাঠীরা। জাহিদ হাসান, যমুনা নিউজ। রাজধানীর বাড্ডা এলাকায় একটি ভবনে ঘটেছে ভয়াবহ বিস্ফোরণ। এই ঘটনায় একজন নিহত হয়েছেন, অপর একজন গুরুতর দগ্ধ। বৃহস্পতিবার ভোরের দিকে বিস্ফোরণ ঘটে বাড্ডা ডিআইটি রোডের 3তলা ভবনের নিচতলায়। ঘটনার পরপরই বারিধারা ফায়ার স্টেশনের 2টি ইউনিট গিয়ে উদ্ধার অভিযান চালায়। ফায়ার সার্ভিস জানায়, প্রাথমিকভাবে মনে হচ্ছে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না। মধু মাসে চট্টগ্রামে এখন মৌসুমি ফলের সমারোহ। রসালো ফলের মৌ মৌ গন্ধে মাতোয়ারা বন্দরনগরী। বিদেশ থেকে আমদানি করা ফলের দাম চড়া, তাই ক্রেতাদের কাছে দেশীয় ফলের চাহিদাই বেশি। উৎপাদন এবং সরবরাহ পর্যাপ্ত হলেও এখনও দাম কমে আসেনি সর্বসাধারণের হাতের নাগালে। চট্টগ্রামে কদমতলী গেলেই দেখা মেলে এমন চিত্র। গাড়িতে গাড়িতে আসছে তাল, তবে পাইকারিতে 5-6 টাকা দরে কিনে প্রতিটি তাল 4-5 গুণ বেশি টাকায় বিক্রি হচ্ছে খুচরায়। আমরা যখন খুচরা রেটে কিনতে যাই তখন অনেক বেশি পড়ে, 20-25 টাকা করে চলে যাচ্ছে। বাট এখান থেকে আমরা পাইকারি পাচ্ছি মোটামুটি 6-7 টাকা করে নিতে পারছি, এর জন্য আমরা একসাথে নিয়ে নিচ্ছি আর কি। আমরা কয়েকজন মিলে আজকে এখান থেকে তাল নিচ্ছি, পার পিস পড়ছে 6 টাকা করে, মানে একটু বেশি নেওয়ার কারণে দামটা কম এখানে আর কি। যারা খুচরা নিয়ে যায় এখান থেকে 10 টাকা 8 টাকা কিনে নিয়ে যায়, তার আবার 20 টাকা 15 টাকা 25 টাকাও বেচে। বড় তালগুলি 15 টাকা যদি নেই 30 টাকা বেচা হয়, 30-20 টাকা 15 টাকা লাভ হয়, খেতে যাতে যেরকম লওয়া যায়। স্টেশন রোডে পাইকারি বাজার ফলমন্ডিতেও মৌসুমি ফলের বিপুল সমাহার। বিশেষ করে আম্রপালি, হিমসাগর, গোবিন্দভোগ, বার্মিজ সহ নানা প্রজাতির আম আসছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। খুচরায় দাম বেশি, ফলে ক্রেতারা ছুটছেন পাইকারি বাজারে। হয়তো আমার 5 টাকা 10 টাকা বেশি হচ্ছে, ওরাও কিছু লাভ করতেছে, আমি আমার মন মতো দেখে আমি নিতে পারতেছি। যাচ্ছিলাম 70 টাকা করে পাইছি, এই জন্য আমার কাছ থেকে নিচ্ছি। আমাদের কিনে হইলো আপনার 55 টাকা, 60, 70, 80 মানে যেরকম বেচতে পারে। খরচপাতি যায়, আমরা বিক্রি করি আপনার 80 টাকা 70 টাকা। বাজার বাড়তেও পারে কমতেও পারে, এবং কি আমাদের কাঁচা এখন আস্তে আস্তে যে মালগুলো সাতক্ষীরা থেকে আমাদের থেকে পাইকাররা নিয়ে যায় যে 50 টাকা করে, ঠিক আছে। তো এখন ওরা বিক্রি করে 80 টাকা। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও কাঁঠাল এবং আনারসের সরবরাহ পর্যাপ্ত। সে তুলনায় ক্রেতা না থাকায় লোকসান গুনতে হচ্ছে বলে দাবি বিক্রেতাদের। এখন তো আনারস ব্যাগ খাইতেছে না, আনারস এই যে আবহাওয়াতে বৃষ্টি হয়েছে দেখে আমাদের মাল সব পচে গেছে, আমার 2 গাড়ি আনারস পচে গেছে। একটু গরম, তাই বাজারে চাহিদাও কম। যখন পরিস্থিতি একটু ঠান্ডা হয়, একটু বৃষ্টি পড়ে, পরিস্থিতি অনেকটাই ঠান্ডা, তখন কাঁঠালের বাজার দর অনেকটাই বেড়ে যায়। 15 টাকা 20 টাকার দর প্রতি কাঁঠালে কাটতে যাইতেছে। হ্যাঁ, আমাদের পুঁজি বেড়ে নিয়ে যাইতে পারে না, গাড়ি ভাড়া টাকাও হয় না অনেক সময়। বাজারে নতুন আসা লিচুর চাহিদা বেশি, কিন্তু মানভেদে প্রতি 100 লিচুর দাম 350 থেকে 500 টাকা শুনে পিছিয়ে যাচ্ছেন অনেকেই। 24-25 টাকা ক্যারেট কিনা পড়ে, 500-550 বুঝছেন, আমাদের বাধ্য হয় 500 টাকা বেচতে। লিচুর বাজার আগুন হয়ে গেছে, অনেক বেশি। সামনে লিচু আসবে, আরো 2-1 দিন যাবে, তারপরে বোঝা যাবে কি লিচুর দাম বাড়বো না কমবো। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। রাজশাহীর বাজারে গুটি আমের পর উঠতে শুরু করেছে সুস্বাদু গোপালভোগ। সবচেয়ে বড় আমের হাট বানেশ্বরে, তাই এখন বিকিকিনিতে ব্যস্ত ক্রেতা বিক্রেতারা। আর 1 সপ্তাহ পরই পুরো দমে জমে উঠবে আমের এই বৃহৎ হাট। এবছর আমের কিছুটা স্বল্পতা থাকায় দাম বেড়েছে দ্বিগুণ। ঢাকার পাইকারি ক্রেতারা তাই আগের তুলনায় কম আম কিনছেন। দাম কিছুটা কমার অপেক্ষায় স্থানীয় ক্রেতারা। হাটে আসছে গুটি, গোপালভোগ সহ বিভিন্ন জাতের আম। এবছর গাছে স্বল্প আম থাকলেও দাম ভালো থাকায় খুশি কৃষকরা। প্রশাসনের ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী আম নামাচ্ছেন তারা। হাটে গুটি আমের স্বাদে সুস্বাদু গোপালভোগ, রানী পছন্দ ও লক্ষণভোগ আম এসেছে। হিমসাগর আম উঠবে 30 মে থেকে। মনভেদে এখন গোপালের দাম উঠেছে 2400 থেকে 2800 টাকায়। গুটি জাতের আম বিক্রি হচ্ছে 1200 থেকে 2000 টাকা মনে। কৃষক লাভবান হবে, কিন্তু ফলন কম।
মানে আম যা হওয়ার কথা হয়নি, দাম বেশি কিন্তু এবার খরচও বেশি লোকের। আমের অবস্থা অত্যন্ত ভালো, বাজারে পর্যাপ্ত আম আসা শুরু হয়েছে। আমের বাজার জাঁকজমক হতে হলে আরো 1 সপ্তাহ পরে আম পুরাপুরি ভাঙা শুরু হবে। তবে দাম বেশি হওয়ায় কপালে চিন্তার ভাঁজ আম কিনতে আসা ঢাকা সহ বিভিন্ন জেলার ব্যাপারীদের। এই বছর আমের দাম বেশি ডবল। এই গুটি হচ্ছে 17, 18, 19, 2000 পর্যন্ত। এবার আমের দাম মনে করেন গ্যাস এবারের তুলনায় ডবল, মানে গ্যাস এবার গুটি আম কিনতাম 800, 700, 900, 1000, এইবার গুটি প্রথমের 1500, 1600, 2000। খুচরা ক্রেতারা আম দেখেই হাট ঘুরছেন, দাম কমলে কেনার প্রত্যাশা করছেন। 70 টাকা কেজি এখনই চাচ্ছে, তো সমস্যা হবে না, এই আমকে আমরা কিনে খাইতে পারবো, এটা যে দেখে দেখে চলে যাচ্ছে। প্রতি বছর বানেশ্বর সরকারি কলেজ মাঠে আমের হাট বসলেও এবার এ মাঠে হাটের অনুমতি মেলেনি, তাই রাজশাহী ঢাকা মহাসড়কে বসেছে এই হাট। আমাদের এখানে ধরেন 200-র মতো আড়তদার আছে। আমরা এখানে কমিশন সিস্টেমে কাজ করি, যেরকম লেবার খরচ আছে, খাজনা আছে, পেপার সুতিল যেগুলো লাগে, ওই যে ভাইরা আসে তারা হলো আমরা ওদের কাছ থেকে মিটাই নিই যে ভাই এত টাকা কেটে খরচ পড়বে আপনারা হলো, আর গাড়ি ঘোড়া সুসমুদ ইনশাল্লাহ আমাদের হাটে। আর কিছুদিন পরেই বানেশ্বর থেকে শত শত ট্রাকে আম যাবে দেশের বিভিন্ন প্রান্তে। এবছর রাজশাহীতে আমের বাণিজ্য ধরা হয়েছে 1500 কোটি টাকার বেশি, যার সিংহভাগ বিক্রি হবে বানেশ্বর হাট থেকে। তারিক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী। ঝালকাঠির ধানসিঁড়ি নদী ও গাবখান চ্যানেলের পশ্চিম পারে দিগন্তজোড়া মাঠে সূর্যমুখী ফুলে কৃষকের স্বপ্ন রঙিন হয়ে উঠেছে। সূর্যমুখী ফুলের বীজের ভালো দাম আশা করেন কৃষকরা। মাঠ জুড়ে সূর্যমুখী ফুলের ক্ষেত, যতদূর চোখ যায় হলুদ গাঁদা ফুলের মতো সজ্জিত ফসলের মাঠ। কৃষকরা অক্লান্ত পরিশ্রম করে এই ফুলের আকাত করেছে। হেক্টর প্রতি 15 থেকে 20 মণ সূর্যমুখী বীজ উৎপাদনের আশা। সূর্যমুখীতে বাম্পার ফলন এখানে আমাদের লস হয় না। আমরা চাই যে আমরা ব্যাপক আকারে আরো যেন একটু সুযোগ সুবিধা পাই, আরো ব্যাপক আকারে যেন করতে পারি। তাদের ট্রেনিং এর সাহায্যে আমরা এই প্রজেক্টটা হাতে নিছি। আমাদের এই যে বেকার যুবকগুলো আছে, বেকার কৃষক, এরা অনেক আগ্রহ করে আরো আমাদের সাথে আরো আইসা এই প্রজেক্ট আর তারাও হাতে নেবে। সূর্যমুখীর বীজ দিয়ে তৈরি হবে ভোজ্য তেল, যা বাজারে অন্য সব তেলের তুলনায় অধিকতর স্বাস্থ্যসম্মত। প্রথমবারেই বাম্পার ফলন এবং বড় ফুলের আকার দেখে কৃষকরা আশায় বুক বাঁধছেন। অনেকেই ঝুঁকছেন এই ফুলের আবাদে। এই দিয়া সূর্যমুখী দিয়া আমরা একটু কিছু লাভবান হয়েছি। এখন আল্লাহ আমরা ছেলেমেয়েরা বাদ দিতে পারবো। কৃষি বিভাগ থেকে আমরা এই সূর্যমুখী চাষ পাইছি, পাওয়ার পরে আমরা এই সূর্যমুখী চাষ করছি, কিন্তু সূর্যমুখী চাষে দেখা যায় যে আমরা ভালো লাভবান আছি। চলতি মৌসুমে ঝালকাঠি সদর উপজেলায় 270 হেক্টর জমিতে সূর্যমুখী চাষ করা হয়েছে, যা গত বছরের চেয়ে 3 গুণ বেশি। কৃষি অফিস থেকে আর্থিক সহায়তার পাশাপাশি দেওয়া হচ্ছে সার ও বীজ। মাঠে যে অবস্থা বিরাজ করছে, এই আবহাওয়ায় সূর্যমুখী ফসলের তেমন কোনো ক্ষতির সম্ভাবনা নেই, বরঞ্চ সূর্যমুখী ফুলগুলো এই তাপের কারণে কিন্তু দ্রুত পরিপক্কতা লাভ করবে। ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমিয়ে আনতে চায় সরকার, এজন্য তৃণমূলে সূর্যমুখী ফুলের আবাদ উৎসাহিত করা হচ্ছে। শাহজিন অন্তরা, যমুনা নিউজ।